গল্পের শুরুতে একটা অ্যাম্বুলেন্সে করে শক্তি নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পাশে তার মা বাবা কান্না করতে থাকে। তাকে ভিতরে নিয়ে গেলে তারা বাহিরে বসেছিল। তখন টিভিতে নিউজে বলছিল শহরে একটা অগ্নি দুর্ঘটনায় 3জন লোক মারা গিয়েছে, আর শক্তি নামক একজন ফুটবল প্লেয়ারের আগুনে পুরো মুখ ঝলসে গিয়েছে, তাই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর শক্তির মা বাবা ডাক্তার ম্যামের কাছে আসে। তিনি তাদের বলে, আই এম সরি, আপনাদের ছেলের 90% ফেসই পুড়ে ঝলসে গিয়েছে, তাই আমরা চেষ্টা করেও তার ফেসটা আগের মতো করতে পারিনি। এটা শুনে শক্তির মা তো কান্না করতে থাকে, বলে তাহলে আমার ছেলে কি আর কখনো ঠিক হবে না? ডাক্তার ম্যাম বলে, দেখুন ভয় পাবেন না, এর জন্য আরেকটা অপশন রয়েছে। এটা বলে ম্যাম তাদেরকে একটা রিপোর্ট দেখিয়ে বলে, এই মানুষের চেহারা আগে এমন ছিল, একটা দুর্ঘটনায় তার ফেস নষ্ট হয়ে যায়, তারপর ফেস ট্রান্সপ্লান্ট করে অন্য একজন মৃত মানুষের ফেস সার্জারি করে লাগানো হয়েছে। কাকু বলে, আমরা এখন সেই মৃত মানুষকে কোথায় পাবো যে আমার ছেলেকে ফেস দান করবে? ম্যাম বলে, আমি একজনকে জানি যাকে 6 মাস আগে এই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধীরে ধীরে তার পালস কম হচ্ছে, চাইলে আপনারা তার আত্মীয়র সাথে কথা বলতে পারেন। তারা যদি রাজি হয় তাহলে আমরা সার্জারি করতে পারবো। আর হ্যাঁ, যতদিন আপনাদের ছেলের এই অপারেশনটা না হয় ততদিন যেন সে কোনো আয়নাতে তার মুখ না দেখে। এরপর সেইখান থেকে এসে যেই তার মাতাকে ডাক দেয়, তখনই তার এই ভয়ানক অবস্থা দেখে তিনি কান্না করতে থাকে। তার পুরো ফেস আগুনে ঝলসে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এদিকে ভিকি নামক একজন পেশেন্টের মায়ের কাছে একটা ডাক্তার আসে, বলে আপনার ছেলের অবস্থা খুবই খারাপ, তার ব্রেন ডেড হয়েছে, কতদিন জীবিত থাকবে তাও বলা যাচ্ছে না, যদি আপনি চান তো তার অর্গান ডোনেট করতে পারেন। এটা শুনে তিনি একটু ভাবতে থাকে। এদিকে শক্তি ওয়াশরুমে এসে আয়নায় তার মুখটা দেখেই ভয় পেয়ে যায়। সে অনেক কান্না করতে থাকে। এক পর্যায়ে রেগে গ্লাসে ঘুষি দিলে গ্লাসটাই ভেঙে যায়। বাইরে তার মা বাবা এসে সেই পেশেন্টের মাকে কান্না করে হাত জোর করে বলতে থাকে, ম্যাডাম আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে মৃত্যুর পরও আপনার ছেলে এই পৃথিবীতে জীবিত থাকবে। এই বলে অনেক রিকোয়েস্ট করছিল বলে তিনি এবার রাজি হয়। সেই মোতাবেক পেপারে সাইনও করে। এরপর ভিকি মারা গেলে তার ফেস কেটে সার্জারি করে শক্তির ফেসে লাগিয়ে দেয়। কয়েকদিন পর এবার শক্তির মুখের ব্যান্ডেজগুলো খুলতে থাকে। তার মা বাবা চেয়ে আছে না জানি ছেলেকে কেমন দেখায়। আস্তে আস্তে খোলা হলে তার মা বাবা দেখে তো অবাক হয়ে যায়। এবার তার সামনে আয়না আনা হলে শক্তি তার এই ফেস দেখতে পায়। সে যেন বিশ্বাসই করতে পারছে না সে আবার নতুন করে চেহারা পেয়েছে। তাকে দেখে তার মা তো কেঁদেই ফেলে। এবার সে ওয়াশরুমে গিয়ে নিজের চেহারা আয়নায় দেখতেই চমকে ওঠে, আবার মনে মনে অনেক খুশিও হয়। এভাবে কয়েক মাস কেটে গেলে একদিন হাসপাতাল থেকে রিলিজ হয়ে তারা বাসায় আসে। এখন তার পরিবারকে নিয়ে সে অনেক খুশি রয়েছে। এরপর শক্তি খাবার খাচ্ছিল, তার বোন এসে বলে, ভাইয়া আমাকে কলেজে ড্রপ করে দেবে? শক্তি বলে, এই আমি কি কখনো তোকে ড্রপ করেছি? তার বোন বলে, আগে তুমি নর্মাল মানুষের মতো ছিলে, আর এখন তো একদম হিরোর মতো হয়েছো, তাই আমি ভাবলাম আমার বান্ধবীদের সাথে তোমায় দেখা করাই। এবার সে তার বোনকে নিয়ে কলেজে যাচ্ছিল, রাস্তায় পুলিশ আটকায়, বলে লাইসেন্স বের করো। শক্তি লাইসেন্স বের করে দিলে পুলিশ দেখে বলে, এই মজা করছো আমার সাথে? এখানে তো অন্য জনের ফটো আর তুমি আলাদা। শক্তি বলে, স্যার একটা অ্যাক্সিডেন্টে আমার ফেস নষ্ট হয়ে গিয়েছিল, পরে সার্জারি করা হয়েছে। তার কথাগুলো শুনে পুলিশ মামা কিছুই বুঝতে পারে না, বলে এই 50 টাকা দিয়ে যাও এখান থেকে। সে মামাকে টাকা বের করে দেয়। পরের দিন সকালে শক্তি তার বন্ধুকে ফোন করে বলে, এই তুই কোথায়? গোপাল বলে, আছি রাস্তায়, কি বলিস বল। সে বলে, কয়েক মাস ধরেই গায়েব কেন, তুই কোথায় ছিলি? এখনই আমার সাথে দেখা কর। গোপাল ভাব নিতে থাকে, বলে, এই তোর সাথে দেখা করলে আমার সময় নষ্ট হবে, কিছুক্ষণ পর আমার জিএফ এর সাথে মিটিং আছে, এখন ফোন রাখ। এটা বলে সে ফোন কেটে দেয়। সেখান থেকে এসে গোপাল লুডো খেলার প্রস্তুতি নিচ্ছিল। তখনই সেখানে শক্তি আসে। ভিতরে ঢুকেই বলে, আমি সিবিআই অফিসার। গোপাল বলে, কিন্তু এখানে কেন স্যার? শক্তি বলে, দিনে দুপুরে ফ্ল্যাটে মেয়েদের সাথে এসব করলে সিবিআই তো আসবেই। গোপাল বলে, স্যার আপনার পিছনে নির্মলা আন্টি। পিছনে তাকাতেই সে দৌড়ে পালাতে থাকে। বাইরে এসে শক্তিকে ফোন করে বলে, ভাই আমার পিছনে সিবিআই পড়ে আছে, কি করব? শক্তি বলে, সোজা আমার বাসায় চলে আয়। আন্টির দরজা খুলতেই গোপাল ভেতরে এসে সোফায় বসে। তখনই সামনে শক্তিকে দেখে সে তার পায়ে পড়ে বলে, স্যার স্যার আমাকে মাফ করে দিন। শক্তির বোন এসে বলে, আরে গোপাল এটাই ভাইয়া, একজন তাকে ফেস ডোনেট করেছে। শক্তি তাকে দেখায়, এই দেখ। গোপাল বলে, আরে হ্যাঁ, সেলাইয়ের দাগ মেটাতেই তাহলে দাড়ি বড় রেখেছিস, কিন্তু কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। তাকে বিশ্বাস করানোর জন্য শক্তি এমন করে। এবার গোপাল বুঝতে পারে এটাই আমার ল্যাংটা কালের বন্ধু। সিন কাট হলে এবার এন্ট্রি হয় এই সুইট কিউট মিষ্টি পাখিটার, মানে আমাদের হিরোইনের। তাকে দেখে কে কে ক্রাশ খেলেন কমেন্টে অবশ্যই বলবেন। তো তার নাম হচ্ছে মেঘা। একটা প্রতিযোগিতার জন্য শর্ট ফিল্ম বানাবে, কিন্তু ভালো কোনো অভিনয় করার লোক পাচ্ছে না। অনেকেরই অডিশন নাই, কিন্তু কাউকে তার পছন্দ হয় না। হতাশ হয়ে এখানে এসে বসে। তার বান্ধবী বলে, আর মাত্র 10 দিন বাকি আছে,
এর মধ্যেই আমাদের সব কাজ কমপ্লিট করতে হবে। রাত হলে তারা একটা বারে আসে। তার বান্ধবী বলছিল, দেখ তোর যেমন ছেলে পছন্দ তেমনটা এই বারে খুঁজে পাস কিনা। এদিকে আমরা দেখি শক্তিও সেইখানে এসেছে। তারা মালটাল খাচ্ছিল, তখন দিদির নজর ভাইয়ের ওপর পড়ে। দেখে তো বুঝতেই পারছেন তাকে তার পছন্দ হয়েছে। মেঘা তার বান্ধবীকে দেখায়, এই সে কি স্মার্ট তাই না, আমি গিয়ে একটু তার নাম শুনে আসি। তার বান্ধবী বলে, আরে না, সে এখন নেশা অবস্থায় আছে, আমরা কাল সকালে খুঁজে বের করব। এদিকে ভাইয়েরা মালটাল খেয়ে সেইখান থেকে যেতে থাকে। মেঘা কথা বলতে চাইলে তার বান্ধবী তাকে কথা বলতে দেয় না। সিন কাট হলে পরের দিন সকালে তার বান্ধবী মেঘাকে বলে, তোর সেই হিরোর খোঁজ নিয়েছি, তার নাম শক্তি, তার সাথে আজ সন্ধ্যায় আমরা দেখা করব। এটা শুনে মেঘা তো খুশি হয়ে যায়। এদিকে সন্ধ্যা হলে শক্তি তার বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। তারা গোপালের সাথে কথা বলে শক্তির সাথে দেখা করতে আসে। মেঘা বলে, স্যার আপনাকে দিয়ে আমরা একটা শর্ট ফিল্ম বানাবো। শক্তি বলে, পাগল নাকি, পড়াশোনা নেই তোমাদের পরিবারের লোকজন কিছু বলে না? মেঘা বলে, আসলে আমরা পড়াশোনার পাশাপাশি একটা প্রতিযোগিতায় অংশ নিয়েছি, এজন্য আমাদের শর্ট ফিল্মটা বানাতে হবে। শক্তি বলে, তুমি যাই বলো, আমার দ্বারা হবে না, আমি অনেক ব্যস্ত। সে তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ স্যার। শক্তি বলে, আচ্ছা ওই বলটা নিয়ে এসো। এবার মেঘা সেই বলটা আনতে যায়। তখন শক্তি গোপালকে এদিকে নিয়ে আসে। গোপাল বলে, তুই তো সারাদিন বসেই থাকিস, এর থেকে ভালো এই কাজটা করে দে। শক্তি বলে, তোর মনে আছে আমার সার্জারির আগে একটা মেয়েকে আমি প্রপোজ করেছিলাম আর সে আমাকে রিজেক্ট করেছিল? গোপাল বলে, আরে হ্যাঁ মনে আছে তো। শক্তি বলে, এই সেই মেয়ে যাকে আমি প্রপোজ করেছিলাম। গোপাল বলে, আচ্ছা এবার বুঝতে পারলাম তুই তার সাথে কেন এমন করছিস। এবার মেঘা বলটা আনলে তারপরও শক্তি রাজি হচ্ছিল না। মেঘা তাকে অনেক জোরাজোরি করাতে এবার সে রাজি হয়। সে বলে, তাহলে রবিবার দেখা হচ্ছে, এই বলে তারা চলে আসে। পরের দিন তারা যাচ্ছিল, রাস্তায় কিছু লোককে আন্দোলন করতে দেখে। পুলিশ ভ্যানে করে কয়েকজনকে নিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে একজন শক্তিকে দেখে চিনতে পারে। সে তাকে ডাকতে থাকে, কিন্তু শক্তি বুঝতে পারে না, সেইখান থেকে চলে আসে। আজ শর্ট ফিল্মের শুটিং রয়েছে। একটু পর মেঘা তার ড্রেস চেঞ্জ করে আসলে ভাই তাকে দেখে এক নজরে চেয়ে থাকে। কাছে আসলে সে বলে, আচ্ছা তাহলে তুমি হিরোইন? মেঘা বলে, আসলে আমাদের বাজেট কম তো তাই। এরপর তারা অনেক মেহনত করে, অনেক জায়গায় গিয়ে শুট করে একটা শর্ট ফিল্ম বানায়। সেই ফিল্মটা মানুষ অনেক পছন্দও করে। এরপর মেঘাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা নিয়ে সে শক্তির কাছে আসে। সে আজ অনেক খুশি, তাই সাহস করে দিদি শক্তিকে প্রপোজ করে আর বলে, ভেবে জবাব দিও, এটা বলে সে চলে যায়। ভাই ভাবে, যা শালা, মেঘ না চাইতেই বৃষ্টি। ভাই কিন্তু আগে থেকেই তাকে পছন্দ করত। সেখান থেকে ফেরার সময় আয়নাতে নিজের চেহারা দেখে হাসতে থাকে। বাইক নিয়ে আসছিল, তখনই পিছন থেকে একটা লরি মেরে দেয়। সে বাইক থেকে পড়ে গিয়ে অল্পের জন্য বেঁচে যায়। সেইখান থেকে শক্তি তার বন্ধুকে নিয়ে একটা অফিসে ইন্টারভিউয়ের জন্য আসে। লিফটে করে যাচ্ছিল, একটা মেয়ে শক্তিকে দেখে চিনতে পারে, বলে কেমন আছো, কিন্তু শক্তি তাকে চিনতে পারে না। এরপর ইন্টারভিউ দিয়ে সে সিলেক্ট হয়। এরপর শক্তি মার্কেটের ভিড়ের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন সামনে থেকে একজন চাকু বের করে। সে শক্তির কাছে আসতেই তার পেটে মেরে দেয়। শক্তি বুঝতেই পারে না এটা কি হলো, নিচে তাকিয়ে দেখে রক্ত বেরোচ্ছে। সে এদিকে ওদিকে দেখতে থাকে, কিন্তু কাউকে খুঁজে পায় না। সেখান থেকে সে হাসপাতালে আসে। ডাক্তার বলে, এটা কিভাবে হলো শক্তি? সে মিথ্যা কথা বলে যে আসার সময় বাইক থেকে পড়ে গিয়েছিলাম। ডাক্তার বলে, একটুর জন্য বেঁচে গেছো, নয়তো সিরিয়াস হয়ে যেত। রাতের বেলা শক্তি সেই ব্যাপারগুলো নিয়ে ভাবতে থাকে। প্রথমে লরি মেরে দিল, আবার তাকে মারার চেষ্টা করলো, এর পিছনে কিছু তো একটা রহস্য আছে। সে ওই রাতেই যার থেকে সে ফেস নিয়েছিল, ভিকি, তার মায়ের কাছে আসে এটা জানার জন্য যে ভিকির কোনো শত্রু ছিল কিনা। শক্তি বলে, আমার কথায় কিছু মনে করবেন না, যদি বলতেন আপনার ছেলে কিভাবে মারা গিয়েছিল। তখন আন্টি বলে, সে আমার ছেলে নয়। এটা শুনেই তো ভাই অবাক হয়ে যায়। তিনি বলে, আমি একটা ফাংশনে গিয়েছিলাম, সেইখান থেকে ফেরার পথে রাস্তায় তাকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখি। কেউ তাকে সাহায্য করছিল না, তাই আমি তাকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাই। আমি তার ডিটেলস জানতে থানায় যাই, কিন্তু পুলিশ বলে 100 কোটিরও বেশি মানুষ এই দেশে, তার ডিটেলস কোথায় পাবো? হ্যাঁ, আপনি যান এখান থেকে। এরপর তোমার অ্যাক্সিডেন্টের ব্যাপারে ডাক্তার আমায় বলেছিল, তোমার মা বাবা অনেক রিকোয়েস্ট করায় সেই দিন আমি রাজি হয়েছিলাম। কিন্তু এসব শুনছো কেন শক্তি, কি হয়েছে? শক্তি বলে, কেউ তাকে ভেবে আমাকে মারার চেষ্টা করছে। এসব দেখে মনে হচ্ছে তার অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার হয়েছিল। তিনি তো ভয় পেয়ে যায়, বলে তোমায় চেহারা দিয়েছি, কিন্তু এই চেহারার জন্য এমনটা হবে আমি কখনোই ভাবিনি। এখন আমি কি করব শক্তি? শক্তি বলে, দেখুন আপনার কোনো ভুল নেই, তার ব্যাপারে যদি কিছু জানতে পারেন তাহলে আমায় জানাবেন।
এটা বলে সে চলে আসে। গলি দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় বুঝতে পারে তাকে কেউ ফলো করছে। তার মা তাকে ফোন করে বলে কোথায় আছিস। শক্তি বলে আমি আসছি মা। তখনই সে সামনে সেই ঝুটি চুলওয়ালাকে দেখতে পায়। সে তার সাথে পাঙ্গা না নিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে থাকে। তখন সামনে আরো একজন চাকু নিয়ে বের হয়। এবার তারা শক্তির উপর হামলা করলে সে কোনো মতে নিজেকে রক্ষা করতে থাকে। দুইজন তাকে ধরে ফেললে তখন আরেকজন সেখানে আসে। সে জীবন বাঁচাতে তিনজনকে মেরে কাবু করে ফেলে। তাদেরকে মেরে দৌড়ে এদিকে এসে দেখে রাস্তা বন্ধ। তারাও সেখানে আসে। শক্তি এবার কি করবে? সে একটা রড উঠিয়ে তাদেরকে মারা শুরু করে। তারা এবার মারটার খেয়ে সেইখান থেকে পালিয়ে যায়। শক্তি সেখান থেকে তার বন্ধুর বাসায় আসে আর তাকে এই ব্যাপারে সব খুলে বলে। গোপাল বলে এই তুই এখানে এসেছিস, ওরা যদি তোকে ভেবে আমাকে মেরে দেয়। শক্তি বলে আরে কিচ্ছু হবে না। সে এবার সেই লিফটে যে মেয়ে তাকে চিনতে পেরেছিল তার কথা বলে, যে ওই মেয়েকে বললে যদি কিছু জানা যায়। তারা পরের দিন সেই অফিসে এসে মেয়েটার সাথে দেখা করে। গোপাল মেয়েটাকে বলে তুমি তাকে লাস্ট কোথায় দেখেছিলে? মেয়েটা বলে কোথায় আবার? ওই যে সেই দিন লিফটে। গোপাল বলে আরে না, তারও আগে। তখন মেয়েটা বলে চেন্নাই থেকে আসার সময় ট্রেনে আমাদের দেখা হয়েছিল, এর বেশি কিছু আমি জানি না। তারা কথা বলা শেষ করে সেইখান থেকে চলে আসে। শক্তি তার মাকে ফোন করে বলে আমি আজকে একটা জরুরি কাজে চেন্নাই যাচ্ছি। পরে সিনেই তারা ট্রেনে করে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। গোপাল বলে ভাই আমরা যাচ্ছি ঠিক আছে, কিন্তু এত বড় শহরে খুঁজবো কিভাবে? শক্তি বলে আমি সেইখানকার বিভিন্ন জায়গায় ঘুরলে কেউ না কেউ তো আমার সাথে কথা বলতে আসবেই। গোপাল বলে দেখিস আবার কথা বলার আগেই যেন শেষ করে না ফেলে। তারা বসেছিল, হঠাৎই সেইখানে মেঘা আসে। শক্তি দেখে তো অবাক হয়ে যায়, বলে আরে তুমি? মেঘা বলে হ্যাঁ, আমরা নতুন একটা শর্ট ফিল্মের জন্য চেন্নাই যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের প্রডিউসার। এরপর রাত হলে শক্তির দরজায় এসে দাঁড়িয়েছিল। একটু পর সেইখানে দিদিও আসে। মেঘা বলে সেদিন যা বললাম তার তো জবাব দিলে না। তখন শক্তিকে আগের চেহারায় সে যা বলে রিজেক্ট করেছিল শক্তি তাই বলে। মেঘা বলে দেখো আমি একজনকে এ কথা বলে রিজেক্ট করেছিলাম, এখন বুঝতে পারছি সে কতটা কষ্ট পেয়েছিল। কোনো একদিন তার সাথে দেখা হলে তাকে অবশ্যই সরি বলবো। শক্তি বলে তাহলে তো তোমায় আমাকেই সরি বলতে হবে, কারণ সেই ছেলে আমি। এটা শুনে মেঘা তো কিছুই বুঝতে পারে না। তখন শক্তি তাকে তার ব্যাপারে সব ঘটনা খুলে বলে। সব শুনে মেঘা তাকে জড়িয়ে ধরে। তখনই গোপাল এসে তাদের দেখেই তো চমকে ওঠে। শক্তিকে বলে এই আমরা এত মুসিবতের মধ্যে আছি আর তুই এসব করছিস? মেঘাকে বলে তোমার ফ্রেন্ড কোথায়? মেঘা কিছু না বলে তাকে আবার জড়িয়ে ধরে। এরপর সকাল হতেই তারা চেন্নাই পৌঁছে। হোটেলে এসে তারা রুম নেয়। শক্তি গোপালকে বলে আমি ভিড় কোনো জায়গায় গিয়ে দেখি কেউ আমার সাথে কথা বলতে আসে কিনা। সে এসে রাস্তা দিয়ে সমস্ত জায়গায় ঘুরতে থাকে। এদিকে গোপালও তার ছবি দেখিয়ে তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। রাত হলে তার একটা রেস্টুরেন্টে বসেছিল। হঠাৎই শক্তির উপর কেউ গুলি চালায়। শক্তি উঠে তাকে ধাওয়া করলে সে পালাতে থাকে। তারা বাইক নিয়ে যেতে থাকে আর শক্তি গাড়ি নিয়ে তাদের ধাওয়া করছিল। একটা পর্যায়ে শক্তির গাড়ির সামনে একটা লোক চলে আসলে সে তাকে মেরে দেয়। গাড়ি থেকে নেমে দেখে লোকটা এখনো বেঁচে আছে। সে তাকে নিয়ে হাসপাতালে আসে। একটু পর সেইখানে গোপাল ও মেঘাও আসে। শক্তি বলে জানি না কে এই লোক, হঠাৎই গাড়ির সামনে চলে এসেছে। এদিকে একটা মেয়েকে দেখানো হয়। সে শক্তিকে দেখে চিনতে পেরে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে ভিকি, কিন্তু সে চুপ করে থাকে বলে মেয়েটা তাকে ছেড়ে দেয়। এবার মেয়েটা তাদের বলতে থাকে আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এখান থেকে ফ্ল্যাশব্যাক চলবে, ঠিক আছে? শক্তি যার ফেস নিয়েছিল তার নাম হচ্ছে ভিকি। তো এই হচ্ছে ভিকি, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বড় একটা কোম্পানিতে জব করে। সে দাঁড়িয়ে সেইখানে প্রেজেন্টেশন দিতে থাকে। পাশে যাকে দেখছেন সে তার বন্ধু। তারা সেইখান থেকে বেরোতেই সিইও বলে ভিকি তোমায় চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, কাল থেকে আসার দরকার নেই। ভিকি বলে কিন্তু স্যার হঠাৎ এইভাবে বলছেন, কোনো নোটিশ নেই। এই মোকা বলে এতে সমস্যা কি? শুধু তুমিই নয়, তোমার সাথে আরো 100 জনকে বের করে দেওয়া হচ্ছে। ভিকি রেগে সেইখান থেকে বেরিয়ে আসে। তার বন্ধু এসে বলে এই কি হয়েছে? ভিকি বলে আমাদের কাছ থেকে বের করে দিচ্ছে ইয়ার। তখন সিকিউরিটি গার্ড এসে আইডি কার্ড নিয়ে সবাইকে বের করে দিতে থাকে। ভিকি রেগে গিয়ে উঠে এসে গার্ডকে মারে এক ঘুষি। সিন কাট হলে তারা সেইখান থেকে বেরিয়ে আসে। এই যে মেয়েটাকে দেখছেন হাসপাতালের, ওই যে সেই মেয়ে, তার নাম গীতা। চা খেতে খেতে তারা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকে। মাধব বলে আমাদের তো বের করে দিল ইয়ার, এখন আমরা কি করব? ভিকি বলে আমরা কেন করব বাহিরের দেশের গোলামি, এর থেকে আমাদের জমি জমা আছে সেগুলো গিয়ে চাষ করব। মাধব বলে এসব শুধু সিনেমাতেই সম্ভব, বাস্তবে সবাই আরো গ্রাম থেকে শহরমুখী হচ্ছে। তবে তোর কথা শুনে আমার ভালো লেগেছে, আর করব না বিদেশিদের গোলামি, এখন নিজেদের খেতেই চাষ করব। এদিকে আমাদের জমিগুলোর এক ঝলক দেখানো হয়। পানি না পেয়ে মাটিগুলো ফেটে গেছে।
এরপর তারা তিনজনেই তাদের গ্রামে আসে। বাস থেকে নেমে একটু এদিকে আসতেই দেখে অনেক মহিলা পানি নেওয়ার জন্য ভিড় করেছে। তাদের গ্রামে পানির খুব সংকট। এবার তারা গ্রামের ভিতর দিয়ে তাদের বাড়িতে আসে। ভিকি তার মায়ের সাথে দেখা করে। তার বাবার সাথে দেখা করতে আসলে তিনি বলে, বেটা এবার কতদিনের ছুটি পেয়েছো? ভিকি বলে, বাবা আমাদের চাকরি থেকে বের করে দিয়েছে। কাকু বলে, চিন্তা করো না বেটা, তোমাদের তো এক্সপিরিয়েন্স রয়েছে, অন্য কোথাও চাকরি হয়ে যাবে। ভিকি বলে, আমি আর চাকরি করব না বাবা। এটা শুনেই তো কাকু অবাক হয়ে যায়, বলে চাকরি করবি না তো কি করবি? এত টাকা খরচ করে তোকে পড়াশোনা করিয়েছি। ভিকি বলে, আমরা আমাদের জমি জমা চাষ করব, কিভাবে ফসলের ফলন বেশি হয় এই ব্যাপারে রিসার্চ করে আমরা বিদেশিদের জন্য অ্যাপ ডেভেলপ করি। যা বিদেশিদের জন্য করছি তা আমাদের গ্রামের জন্য করতে পারবো না? কাকু বলে, পাগল হয়ে গেছো তোমরা, জমি লাগানোর জন্য তো পানি দরকার, সেই পানি নেই বলে আমরা আজ আবাদ করতে পারছি না। আমি তো এই সব জমি বেচে চেন্নাই সেটেল হতে চাইছি। আমাদের কাউন্সিলর জমি কিনবে বলে আমায় 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে গেছে। এটা শুনে ভিকি এসে আলমারি থেকে টাকাগুলো বের করে আর তার বন্ধুকে নিয়ে সেই কাউন্সিলরের বাসায় আসে। ভিতরে আসলে কাউন্সিলর বলে, আসো বেটা, তোমার বাবা পাঠিয়েছে, বলবে 2 দিনের মধ্যেই সব টাকা পেয়ে যাবে। ভিকি বলে, স্যার জমির ব্যাপারে কথা বলতে এখানে এসেছি। আমাদের এখন আসলে কোনো জমি বিক্রির প্ল্যান নেই, তাই যে টাকা অ্যাডভান্স দিয়েছিলেন সেটা ফেরত দিতে এসেছি। তিনি বলে, দেখো তোমাদের ওই জমি অনেক বড় প্রজেক্টে কাজে লাগাবে। ভিকি বলে, স্যার প্ল্যান পাল্টে গেছে, আমরা আর জমি বিক্রি করতে চাই না। কাউন্সিলর বলে, তোমাদের জন্য গ্রামের বাকি সবাই এসে বলবে আমরা আর বেচতে চাই না, এতে সমস্যা হয়ে যাবে। ভিকি টাকাটা দিয়ে বলে, এতে আমাদের করার কিছুই নেই। এটা বলে তারা চলে আসে। পরের দিন গ্রামের সবাই একত্রিত হয়ে একটা মিটিং বসায়। কাউন্সিলর, গ্রামের প্রধান সবাই সেখানে এসেছে। তারা বলে গ্রামের সবাই যা বলবে তাই সিদ্ধান্ত নেওয়া হবে। তখন ভিকি সবার উদ্দেশ্যে বলে, আমরা আমাদের জমিগুলো কয়েক বছর যাবৎ চাষ করিনি, তবে এখন আমরা সবাই মিলে জমিগুলো চাষ করার মতো করে তুলব। গ্রামের একজন বলে, আমরা চাষ করতে চাই কিন্তু পানি পাই না, পানি কোথায় পাবো? ভিকি বলে, কল্যাণী নদীর পানিগুলো আমরা একটা খাল খুঁড়ে আমাদের গ্রামের দিকে নেব। গীতা সবাইকে প্রজেক্টর অন করে দেখায় আর বলে, এই সেই নদী থেকে একটা খাল খুঁড়ে আমাদের গ্রামের দিকে নিলে সমস্ত জমিগুলোতে পানি পৌঁছাবে আর সেগুলোতে ফসল ফলানো যাবে। এসব শুনে কাউন্সিলর বলে, তাদের ভরসা করলে সবাইকে রাস্তায় এনে বসাবে, এর থেকে আমার কাছে জমিগুলো বেচে টাকাগুলো নিয়ে ভালো মতো জীবন যাপন করো। তখন একটা বুড়ি উঠে এসে ভিকিকে বলে, বেটা 40 বছর পর আমাদের গ্রাম আবার আগের মতো দেখা যাচ্ছে, তুমি এই টাকাটা ধরো আর আমরা সবাই তোমার সাথেই রয়েছি। এটা শুনে তারা তো খুশি হয়ে যায়, কিন্তু কাউন্সিলর রাগের নজরে ভিকিকে দেখতে থাকে। এরপর তারা কাজের পারমিশন নেওয়ার জন্য অনেক অফিসারের কাছে যায়, কিন্তু কেউই তাদের পারমিশন দেয় না, তাদের অপমান করে বের করে দেয়। সেইখান থেকে তারা জমিতে আসলে একটু পর পুলিশ এসে তাদেরকে ধরে থানায় নিয়ে আসে আর বলে, কিরে তোরা গ্রামের মানুষকে ঠকিয়ে তাদের থেকে টাকা লুট করে নিতে চাইছিস? তখন মাধব বলে, স্যার আপনি সারা মাসে ডিউটি করে যে টাকা স্যালারি পান সেই টাকা অন্তত ইমানদারিতে কামান। এটা শুনে অফিসার রেগে গিয়ে তাদেরকে মারা শুরু করে। মারতে মারতে গান বের করে ভিকির মাথায় ধরে। তখন গ্রামের লোকজন মিলে দা, কুড়োল, হাতিয়ার নিয়ে সেখানে আসে। ভিকি তাকে বলে চালা গুলি, কিন্তু অফিসার ভয় পেয়ে গানটা নামিয়ে নেয়। এরপর তারা সবাই সেইখান থেকে এসে কালেক্টর অফিসের সামনে বসে আন্দোলন করতে থাকে। ভিকি সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আমাদের যতক্ষণ না অনুমতি দেয় আমরা এখান থেকে এক পা পিছনে যাব না। পুলিশ প্রশাসন সেইখানে ধুমিয়ে আসতে থাকে। এবার তারা সবাই বসে আন্দোলন করছিল, তখন তাদের কিছু লোক সবার মধ্যে এসে বসে। একটু পর উঠে তারা হাঙ্গামা শুরু করে। পুলিশেরাও তাদের উপর হামলা করে উড়ো ধরে সবাইকে মারতে থাকে। এতে সবাই অনেক আহত হয়। এসব দেখে অফিসার হ্যান্ড মাইক নিয়ে সবাইকে থামতে বলে আর ভিকিদের ভিতরে নিয়ে এই ব্যাপারে আলোচনা করে। অফিসার বলে, লোকজনকে এক জায়গায় করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কি বলো? তখন ভিকি বলে, কৃষকেরা যুগের পর যুগ জমি চাষ করে আসছে, তারা ওই পানি না পেলে জমি চাষ করতে পারবে না। অফিসার বলে, কিন্তু নদী থেকে খাল খোঁড়া এটা তো মুখের কথা নয়। ভিকি বলে, আপনি শুধু অনুমতি দিন স্যার, আমরাই সেটা দেখে নেব। এবার অফিসার তাদের পারমিশন দিয়ে দেয়। একটু পর তারা বাহিরে এসে চিল্লিয়ে বলে, আমাদের পারমিশন দিয়ে দিয়েছে। এতে সবাই অনেক খুশি হয়ে যায়। তারা সেইখান থেকে এসে সবাই মিলে অনেক পরিশ্রম করে খাল খোঁড়ার কাজ করতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। তারা এখন অনেকটাই খুঁড়ে ফেলেছে। সেদিন সবার সাথে মিলে মাধবও কাজ করছিল। মাটি খুঁড়তে খুঁড়তে তারা লক্ষ্য করে মাটিগুলো কম্পন হয়ে ধসে পড়ছে। এটা দেখে সবাই দৌড়ে সেইখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তার আগেই মাটিগুলো সবার উপর ধসে পড়ে। এতে গ্রামের অনেকেই মারা যায়। বেঁচে যারা ছিল তারা এসে কান্না করতে থাকে। ভিকি এসে দেখে মাটির মধ্যে পড়ে তার বন্ধু মাধবও মারা গিয়েছে। সে তার বন্ধুকে হারিয়ে অনেক কান্না করতে থাকে। আর এখানেই সিন ফ্ল্যাশব্যাক শেষ হয়ে আবার বর্তমানে আসে।
গীতা বলে, সেদিনই আমি ভিকিকে শেষবার দেখেছিলাম। আমরা পুলিশের কাছেও গিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। শক্তিকে বলে, আপনি তো তার চেহারা পেয়েছেন, তার মানে কি সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে? শক্তি বলে, না, তার অ্যাক্সিডেন্ট নয়, তার মার্ডার হয়েছে। এটা শুনে তো গীতা অবাক হয়ে যায়। শক্তি বলে, গীতা, তোমাদের ওই রিভার প্রজেক্টটা কি আমি দেখতে পারি যদি কোনো তথ্য পাওয়া যায়? তখন গীতা একটা ল্যাপটপ বের করে বলে, এটা ভিকির ল্যাপটপ, এর মধ্যে প্রজেক্টের সব তথ্য রয়েছে, কিন্তু আমি তার পাসওয়ার্ড জানি না। তখন মেঘা বলে, আমরা একবার ট্রাই করে দেখি। এরপর তারা বসে ল্যাপটপের পাসওয়ার্ড খোলার চেষ্টা করছিল, কিন্তু কোনো পাসওয়ার্ডই হচ্ছিল না। তখন মেঘা বলে, আরে এখানে ফেস লকেরও সিস্টেম আছে, শক্তি তোমার ফেস দিয়ে ট্রাই করো। শক্তি যেহেতু ভিকির ফেসই নিয়েছিল, তাই লকটা খুলে যায়। এবার তার ল্যাপটপে ইমেল চেক করে দেখে একটা ভিডিওটা ওপেন করলে দেখে ভিকি রক্তাক্ত অবস্থায় গীতাকে বলছে, গীতা, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না, তবে তোমার সত্যটা জানা দরকার। এই বলে সেদিন আসলে তার সাথে কি হয়েছিল সেটা বলতে থাকে, আর আমাদেরকে সেটা দেখানো হয়। সেদিন মাধব মারা গেলে তার হাতের ভিতরে ভিকি একটা বোমা পায়। সে সেটা নিয়ে ওই রাতেই গ্রামের প্রধানের কাছে আসে, আর তাকে এ ব্যাপারে সব খুলে বলে যে মাটিগুলো এমনি এমনি পড়েনি স্যার, কেউ প্ল্যান করে সেইখানে আগেই বোমা রেখেছিল। আমি তাদের কাউকে ছাড়বো না স্যার, চলুন এখনই পুলিশ স্টেশন। প্রধান বলে, দেখো, ভয় পেও না, এখানেই দাঁড়াও, আমি ভেতর থেকে ফোন আনি। এটা বলে তিনি গিয়ে ফোন এনে একজনকে ফোন করে, আর তাকে বলে, ভিকি এখানেই আছে স্যার, তার কোনো দোষ নেই, আমি তাকে নিয়ে আপনার ওইখানে আসছি। ফোন রেখে তিনি ভিকিকে নিয়ে একটা ফ্যাক্টরিতে আসে। একটু পর সেইখানে কিছু গাড়ি আসে। গাড়ির ভেতর থেকে এবার এন্ট্রি হয় মেন ভিলেনের, তার নাম হচ্ছে গিরি। ভিকি এবার বুঝতে পারে এসবের সাথে প্রধানও জড়িত আছে। গিরি বলে, আমি গ্রামের সব জমিগুলো কিনে নিয়ে বড় একটা প্রজেক্টে কাজে লাগাতাম, কিন্তু তুই এসে সবাইকে বলে আমার কাজে বাধা দিলি। এজন্য তোকে পুলিশ দিয়ে আটকাতে চাইছিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তুই গ্রামের সবাইকে নিয়ে আন্দোলন করতে বসলি, সেইখানে আমার লোক ঢুকিয়ে গ্যাঞ্জাম সৃষ্টি করি, এতে পুলিশ তোদের উপর লাঠি চার্জ করে, কিন্তু তারপরও তোরা সেই খাল খোঁড়ার অনুমতি পেয়ে গেলি। এজন্য আমরা প্ল্যান করা শুরু করলাম যে এমন কিছু করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। এরপর আমি আর কাউন্সিলর নিজে গিয়ে বোমা ফিট করে আসি, যাতে ওই লোকগুলো মারা গেলে পুলিশ তোকে গ্রেপ্তার করে, কিন্তু তুই তোর বন্ধুর হাতে সেই বোমাটা পেয়ে যাস। তবে এখন তোর আর রক্ষা নেই, তোকে এখন মরতে হবে। তখন ভিকি বলে, তোর মতো মানুষের জন্যই দেশের আজ এই অবস্থা, আমি বেঁচে থাকতে আমার গ্রামকে তোর হাতে দেব না। এবার গিরি তাকে মারলে সে পড়ে যায়, তার লোকেরা মারতে আসলে ভিকি উঠে তাদেরকে মারতে থাকে। তখন পিছন থেকে প্রধান ভিকিকে রড দিয়ে আঘাত করে, বলে, এই নিজেকে অনেক বড় হিরো মনে করিস, এখন তোর কি করব বল। সে এবার রডটা ধরে প্রধানের বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। গিরি গাড়ির ভিতর থেকে গান বের করে তাকে শুট করে। সে সামনে একজনকে আটকিয়ে তাকে মারলে তার হাত থেকে গানটা পড়ে যায়। গিরি উঠে এবার তার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে থাকে। গিরি তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে চোখে মুখে ঝাপসা দেখা শুরু করে। একটু পর এইখানে একটা গান পেয়ে তাকে শুট করতে থাকে, কিন্তু ভিকি কোনো মতে সেইখান থেকে বেরিয়ে একটা ট্রাকে উঠে পড়ে, আর সেই ট্রাকে ভিডিও করে গীতাকে ইমেল পাঠায়, কিন্তু সেটা সেন্ড হয় না। ট্রাকের লোকেরা তাকে রাস্তায় ফেলে রেখে তার জিনিসপত্র নিয়ে চলে যায়, আর তারপরই তো তাকে সেইখান থেকে একজন মহিলা হাসপাতালে নিয়েছিল। এরপর তারা তো তার ল্যাপটপ খুলেই সেই ভিডিওটা দেখতে পায়। শক্তি এবার গুগলে সার্চ করে গিরিকে দেখতে পায়। তখন তার মনে পড়ে, আর আমাদের দেখানো হয় সেদিন কারের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার লোকটা আর কেউ না, গিরিই ছিল। শক্তি এবার হাসপাতালে গিরির কাছে আসে। তার হুঁশ ফিরলে সে বলে, আমায় বাঁচানো দেখেই বুঝতে পেরেছি তুমি ভিকি নয়, আমার লোককে বলে দেব, তারা আর তোমার ক্ষতি করবে না। শক্তি বলে, প্রাইভেট ইলেকট্রিসিটির প্রজেক্টের জন্য ওই গ্রামের অনেক মানুষকে খুন করেছিস তুই, আমি ভিকি নই তাই বলে কি তোর ভুলগুলো সামনে আসবে না? তোর কর্মের ফল তুই অবশ্যই পাবি। এটা বলে সে তার স্যালাইনের মধ্যে বিষ মিশিয়ে দেয়, এতে তার শ্বাস নিতে কষ্ট হতে থাকে। ধীরে ধীরে তার দম বন্ধ হয়ে সেখানে মারা যায়। আর শক্তি সেইখান থেকে বেরিয়ে ভিকির আধুরি কাজ সম্পন্ন করতে তার গ্রামে আসে। আর মুভিটা এখানেই শেষ হয়। মুভিটা কেমন ছিল কমেন্টে একটু বলে যাবেন, বললে আমার খুব ভালো লাগে। আমি সবার কমেন্ট পড়ে তার রিপ্লাই করার চেষ্টা করি। এর সাথে ভিডিওতে একটা লাইকও করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।